আর্টিস্ট, ববিতা সে সময় টপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল আর্টিস্ট, আর সে অখ্যাত একটা ডাইরেক্টর। 9টা থেকে শুটিং, 11টা বেজে গেছে, ববিতা আসেনি। 11:15 সময় সে ইন করলো সেটে। সবাই ম্যাডাম এসে গেছে, ম্যাডাম এসে গেছে। আর সেই স্টেট ওয়েতে বললো যে প্যাক আপ, আজকে শুটিং হবে না। আর ববিতাকে বললো যে আজকে পুরো খরচটা আপনি দিবেন, আর নেক্সট টাইম যেদিন শুটিং টাইমলি আসতে পারবেন সেদিন শুটিং করবেন, টাইমলি না আসলে আপনার শুটিং হবে না। তো এই কথা বলার গাটস আজকে কয়টা ডাইরেক্টরের আছে? আমার এই পালসে ইন্ডাস্ট্রি, আমার এই যে ইন্ডাস্ট্রি পালসে, ওটা আমার অভিভাবক। আমার অভিভাবক এভাবে ধুকে ধুকে মরে যাবে, এটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। এটা দেখার আগে আমি মরে গেলে ভালো হইতো। সালাউদ্দিন লাবলু ডাইরেক্টর, খুব হিট সিনেমা। মিউজিক ডাইরেক্টর ছিল ইমন সাহা, সে মিউজিক পিসগুলো তৈরি করে দিয়েছিল। আর আমরা এটা কম্পিউটারের মাধ্যমে পুরো সাউন্ডটা এখানে রেকর্ড করছি। আর ওটা ডিজিটালে, ওটা ফার্স্ট ছবি যেটা আমরা এখানে লোকালি করলাম। তার আগে হাত দিয়ে করা। তার আগে কিন্তু সবাই ক্যালকাটা চলে যেত বা বোম্বে চলে যেত এটা করতে, বোম্বে বা মাদ্রাজে হইতো। সেই কাজটা আমরা এখানে করলাম। ভালো হৃদয়ের কথা তো আপনার কাটা। হৃদয়ের কথা। ভালোবাসবো বাসবো রে বন্ধু, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যত, এই গানটা আপনার হাত দিয়ে। তোমায় যতনে। এগুলো কিছু তা আমরা যেটা বুঝলাম যে স্বাধীনতার পর থেকে বা তার আগের থেকে যদি ধরি, এই পর্যন্ত 50টা সিনেমার নাম আসবে যে সিনেমাগুলো চির সবুজ, অর্থাৎ কালজয়ী, অর্থাৎ 100 বছর পরও এই ছবিগুলো পাওয়া যাবে, যেখানে টাইটেলে থাকবে সম্পাদনায় ফজলে হক। এটাও এবং আপনার উপর জীবনটা আল্লাহর মেহেরবানি। আমরা হয়তো জানি কিছুটা, পুরো জীবন কিন্তু আমিও জানি না। এত ব্যাপক বড় আপনার জীবন, দর্শকরাও জানতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সেই সম্পাদনার জীবন থেকে, এত সৃষ্টির পর থেকেও আপনি পরিচালক হওয়ার যে জায়গাটা, সম্ভবত লড়াই, প্রথম চলচ্চিত্র আপনার পরিচালনা, তারপরে মনে হয় সম্পর্ক। এখন আপনি পরিচালক হওয়ার স্বাদটা আপনি কীরকম এনজয় করেছেন? এনজয় তো নিশ্চয়ই, কারণ পরিচালনা একমাত্র মাধ্যম ফিল্মের যেখানে স্বাধীনভাবে কাজ করা যায়। বাকি সব ডিপার্টমেন্ট ডিপেন্ডেন্ট অন ডাইরেক্টর, আর ডাইরেক্টর একমাত্র স্বাধীনভাবে কাজ করতে পারে। যদিও আমি দুঃখের সঙ্গে বলতেছি যে ইদানিং ডাইরেক্টরদের খুব কষ্ট হচ্ছে, ডিফারেন্ট টাইপের চাপ আসে। আর স্পেশালি স্টার সিস্টেম থাকলে, যদি ছবিতে স্টার থাকে কেউ, তাহলে ডাইরেক্টরের স্বাধীনভাবে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটাও উতরে যাবে, কারণ একজন পরিচালক হিসেবেও আপনি নিজেকে খুব সেই জায়গাটা তৈরি করেছে আল্লাহর রহমতে। না, আমি যে তৃপ্তিটা নিয়েছে। প্রথমে যেটা বললাম যে আমি ফিল্ম জয়েনই করেছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে, তো আলটিমেট গোল তো ওটাই ছিল। তাহলে এরপরে আর ছবি তো বানাননি, পরিচালনা করেননি, বয়স হয়ে গেছে, সম্পাদনা করেন। এরপরে বয়স এই মুহূর্তে বয়সটা কত আপনার? আমার বয়স 84। 84 কমপ্লিট হয়ে যাবে 28 ডিসেম্বর। মাশাআল্লাহ। 28 তারিখে 84 কমপ্লিট হবে। কারণ ফিল্মের যখন জীবন আমার 66 বছর, তাহলে বয়স তো চাপ করতেই পারে। এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠলো, আপনি যখন আমি বলতে পারি, ফ্লোরটা পাইছেন, আমি বলতে পারি যে এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ইটায় আমাদের রক্ত আছে। আপনার রক্ত আছে বা আমাদের তার মানে এখানে আপনি গর্ত, পুকুর, হাল, এখানে কোনো ফ্লোর নাই, শুধু 1 নাম্বার ফ্লোর, মানে সবই আপনি পাইছেন। সবকিছু শুধু 1 নম্বর ফ্লোর ছিল। আমি যখন ঢাকায় আসি শুধু 1 নম্বর এই বাগান, যেখানে বসে কথা বলে, এগুলো আপনার সামনে দাঁড়াবে সবকিছুই। আবার আপনার সামনে এগুলো ধ্বংস হচ্ছে, কষ্ট হচ্ছে আপনার সামনে। পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়াইলো। আমরা এখানে সুজাতা আজিম থেকে শুরু করে রাজ্জাক কবরী বা শাবনূর, রিয়াজ, এরা তো বহুত আবার এই মুহূর্তে ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, লাইট অফ হচ্ছে, ধ্বংসের ধার প্রান্তে, সেটা আপনার চোখের সামনে। এটা বিশ্লেষণ কি আপনার? এটা কষ্ট হচ্ছে, বলতে গেলে নিজেদের উপরে এসে যায়। আমরা এখন সৎ না, সৎ মিনস টাকা পয়সার দিক থেকে না, সৎ না, নিজের প্রফেশনের সঙ্গে সৎ না, নিজের সঙ্গে আমরা এখন বেইমানি করতেছি।
আমাদের যে মেধা বা যা কিছু আছে, জানা আছে, নলেজ আছে, এটাকে প্রপার ওয়েতে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। এটার কোনো পজিটিভ সাইডটা আমরা কম দেখতেছি। যেমনি এখন মানুষে ডিজিটাল আসার পরে টেকনোলজির উপরে নির্ভরশীল হয়ে গেছে। টেকনোলজি আপনার ফিল্ম বানানোতে হেল্প করতে পারে। আপনি টোটালটা শুধু টেকনোলজিকে নিয়ে ছবি বানাচ্ছেন কেন? টেকনোলজিকে হেল্পার হিসাবে নেন, ফিল্ম বানান, ভালো ফিল্ম বানান, ভালো ফিল্মে ভালো টেকনোলজি ইউজ করেন। টেকনোলজিটাকে প্রধান হিসেবে দেখছেন, এই কারণে ক্ষতিটা বেশি হচ্ছে। ক্ষতি তো হচ্ছে যে আমরা তাহলে ইমোশনটাকে লুজ করে যাচ্ছি। লুজ করে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু আমাদের দেশ এখনো সারা রাত বসে মানুষ সেই যাত্রা দেখে। আমাদের কৃষি প্রধান দেশ। মাটির সঙ্গে যোগাযোগ না থাকলে, মাটির সঙ্গে রিলেশন না থাকলে ওই ছবি দেশে চলবে না। আর যে ছবি মহিলাদেরকে না টানতে পারে ওই ছবি কোনোদিন ইকোনমিক্যালি বেনিফিশিয়ারি হবে না। মহিলাদেরকে টানতে হবে। আচ্ছা, এখানে কি আরেকটা ঘাটতি মনে হয় আপনার, যেটা যে রাজ্জাক কবরী বা শাবানা আলমগীর বা অনেক পরের জেনারেশন, সালমান শাহ মৌসুমী বা তার উপরে শাবনুর রিয়াজ, এভাবে যে জেনারেশনগুলো শিল্পীদের ছিল বা বর্তমান গত 20 বছরের যে জেনারেশনের শিল্পী, না, না। এদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান? এটাতে আমি আর্টিস্টদেরকে দোষ দিব না। কথা হচ্ছে যে আগে মানুষে ছবি দেখতে যেত ডাইরেক্টরের, ইবনে মিজানের ছবি, সুভাষ দত্তর ছবি, কাজী জহিরের ছবি, কামাল আহমেদের ছবি, শেষের দিকে এসে দেওয়ান নজরুলের ছবি, সোহানের ছবি, শহীদুল ইসলাম খোকনের ছবি, জান জন্টুর ছবি, এদের ছবি দেখতে যেত। এখন কার ছবি রিলিজ হচ্ছে, এই ছবির ডাইরেক্টরকে তা কেউ জানে না। আর্টিস্ট হচ্ছে আর্টিস্ট ইজ নট এ ফ্যাক্টর এট অল। আর্টিস্ট এরা যা কবরী, শাবানা, এদের কি প্রথম ছবি ছিল না? এরা নতুন হিসাবে আসেনি। সুভাষ দত্ত তো একটা জেলে পাড়া থেকে তুলে নিয়ে আসলো এরে সুতরাংয়ে কবরীকে। রাজা কোটা বিক্রি করতো, গুলের কোটা বিক্রি করতো, ওখান থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হওয়ার জন্য আসলো, ওরা হিরো বানায় ফেলালো। তো এরাও তো নতুন ছিল, এদেরকে তৈরি করে কে? তার মানে আপনার কথা বের হয়ে আসলো যে পরিচালকদের মধ্যে পার্থক্যটা ব্যাপক। হ্যাঁ, মানে পরিচালক রহমান, জহির রেহান, কাজী জহির থেকে শুরু করে সোহানুর রহমান, সোহান পার হয়ে গত 20-25 বছর পরিচালকদের সঙ্গে একটা প্রবলেম। এখন পরিচালকরা আর্টিস্ট তৈরি করতে পারতেছে না শুধু একটা কারণে, যে এখন আমি আগে যেটা কথা বললাম যে ম্যাক্সিমাম আর্টিস্টরা ডমিনেট করে। একটু খারাপ কথা বলতে গেলে আর্টিস্টরা ফাইন্যান্স নিয়ে আসে, পরিচালক সিলেক্ট করে। ওই পরিচালক তো ওই আর্টিস্টদের উপরে কথা বলতে পারবে না। আজকে আর্টিস্ট কখন আসবে সেটে, সে সময় শুটিং আরম্ভ হলে। আগে আমাদের এখানে হয়তো যে ডাইরেক্টর এর আসার আধা ঘন্টা আগে আর্টিস্টরা এসে থাকতো, যে ডাইরেক্টর একটু রাগ না হয়। আমার একটা মনে আছে, একটা খুব অখ্যাত ডাইরেক্টর হিসাবে খুব বেশি নামও করেনি, একটাই ছবি 2টা বানাইছিল। 2 নম্বর ফ্লোরে শুটিং হচ্ছে, ছবির নাম ছিল দেবর। সাইদ ডাইরেক্টর, ববিতা আর্টিস্ট। ববিতা সে সময় টপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল আর্টিস্ট, আর সে অখ্যাত একটা ডাইরেক্টর। 9টা থেকে শুটিং, 11টা বেজে গেছে, ববিতা আসেনি। 11:15 সময় সে ইন করলো সেটে। সবাই ম্যাডাম এসে গেছে। আর সাইদ স্টেট ওয়েতে বললো যে প্যাক আপ, আজকে শুটিং হবে না। আর ববিতাকে বললো যে আজকে পুরো খরচটা আপনি দিবেন, আর নেক্সট টাইম যেদিন শুটিং টাইমলি আসতে পারবেন সেদিন শুটিং করবেন, টাইমলি না আসলে আপনার শুটিং হবে না। তো এই কথা বলার গাটস আজকে কয়টা ডাইরেক্টরের আছে? আসলে আপনার জীবনের কথা নিতে গেলে মানে কয়েক ঘন্টা, কয়েক দিনও শেষ হবে না। আপনার অবদান এত বেশি ইন্ডাস্ট্রিতে। এখন এই সময়ে দাঁড়িয়ে, এই যে 84 বছর বয়সে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এখনোই ফিল্মে আসছেন, আমাদের খোঁজ খবর নেন, সমিতির মধ্যে আসেন।
এই মুহূর্তে আপনার দুঃখবোধ বা স্বপ্ন এই সিনেমা নিয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে না, কি? এটা একটা দুঃখ লাগে কি এটাকে, ইন্ডাস্ট্রিকে তো আমার সব কিছু নাম, যশ, খ্যাতি কিংবা ইকোনমিক্যালি আমার পালসে ইন্ডাস্ট্রি, আমার যে ইন্ডাস্ট্রি পালসে ওটা আমার অভিভাবক। আমার অভিভাবক এভাবে ধুকে ধুকে মরে যাবে, এটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। এটা দেখার আগে আমি মরে গেলে ভালো হইতো। মানে যেটা- অন্তরের মধ্যে খুব আঘাত লাগে। যারা চলে গেছে তারা খুব সুখে আছে। আজকে খানতাউর রহমান, এহসাম, মুস্তাফিজ, জহিরান এরা জীবিত থাকলে আজকে খুব কষ্ট পেত। অনেক কষ্ট, যে কষ্টটা এখন আপনাকে একা বহন করতে হচ্ছে, শেয়ার করে এখন না। আমরা মানে কয়েকজন কষ্টটা ভাগ করতে পারতেছেন। আছে, 2-4 জন আছে, কিন্তু যারা যারা এটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমি তো সারা জীবন ফিল্ম ছাড়া আর কোনো কাজ করিনি। আমি এটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজও করতে পারবো না। অনেকরা অন্য জায়গায় মাইগ্রেট করে গেছে, যেমন আলমগীর, এই যে মিন্টু, এরা চলে গেছে। কিন্তু কষ্ট আমার চেয়ে বেশি ওদের আছে। ওদের এই কারণে আছে যে ওরা ওদের টপ টাইমে ওদেরকে চলে যেতে হয়েছে। কিন্তু একটা প্রজন্মের কাছে কি আপনারা অভিযুক্ত হবেন না যে আপনারা তার কাছে রেখে গেলেন এই সিনেমার সমাজ? আমার একটা গুরু একটা কথা বলতেন, কেউ কাউকে কাজ শিখায় দেয় না, শিখে নিতে হয়। উস্তাদদের এখনো অভাব নাই, কিন্তু শিক্ষার্থীরা নাই। আমরা সর্বশেষ আপনার প্রত্যাশাটা শুনি, সিনেমা এবং দেশ এবং সমাজ। 2 মিনিট আপনি শেষ করবেন। আমাদেরকে, আপনারা যদি চান, দর্শকরা যদি চায় যে সিনেমা বেঁচে থাকুক, তাহলে সিনেমা দেখতে হবে, তাদেরকে হলে যেতে হবে, সিনেমা দেখতে হবে। শুধু টিভিতে নির্ভর কিংবা মোবাইলে নির্ভর হইলে হবে না, হলে গেলে সিনেমা বাঁচবে। আর সিনেমা বাঁচলেই আপনারা সিনেমা দেখতে পারবেন, নাহলে তো সিনেমা দেখতে পারবেন না। সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং পাশে থেকে সহযোগিতা করবেন এবং বাংলা সিনেমার খোঁজখবর রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।